ভার্সিটিতে ভর্তির পর ওরিয়েন্টেশন ক্লাসে যে ছেলেটার সাথে আমার প্রথম আলাপ হয় তার নাম মুনিম। প্রথম দিনে কাউকে না চেনা কিছুটা ইন্ট্রোভার্ট টাইপের আমি চুপচাপ বসেছিলাম পিছনের দিকে দ্বিতীয় সারির বেঞ্চে। এক এক করে অনেকেই ক্লাসে ঢুকতে ঢুকতে একসময় দরজা দিয়ে ক্লাসে ঢুকে টাকনুর উপরে ভাঁজ করে প্যান্ট পরা দাড়িওয়ালা এক ছেলে। বুঝলাম ছেলেটা সবার থেকে একটু আলাদা, ইসলামিক টাইপের। সামনের দিকে সিট খালি না থাকায় ছেলেটা এসে আমার পাশের খালি সিটে বসে পড়ল। আমি একটু ভদ্রতাসূচক হাসি দিয়ে একটু সরে তাকে বসার জায়গা করে দিলাম। সেই থেকে ছেলেটার সাথে টুকটাক কথা হতে হতে পরিচয়, তারপর বন্ধুত্ব পুরো ক্লাসে সবার সাথেই হয়, কিন্তু কিছু কিছু মানুষের সাথে যেমন আলাদা বন্ধুত্ব হয়, মুনিমের সাথে আমার বন্ধুত্বটাও তেমন। ক্লাসে একসাথে বসা, ব্রেক টাইমে বেশিরভাগ সময় একসাথে ক্যাফেটেরিয়াতে গিয়ে খাওয়া দাওয়া করা, বাইরে আড্ডা দেয়া, সবকিছুতেই মোটামুটি একসাথে সময় কাটে আমাদের। এক সময় আমাদের বাড়িতেও সে যাওয়া আসা করতে থাকে। আমার বাড়ির সবাই ওকে খুব পছন্দ করে ইসলামিক মাইন্ডের হওয়াতে। আমি নামাজ রোজা কোনো রকম করলেও মুনিমের মতো প্র্যাকটিসিং মুসলিম না। তাই মাঝে মাঝেই আম্মা আমাকে একটু রাগ দেখিয়ে বলে যে আমি মুনিমের মতো হতে পারি না কেন। মুনিমকেও আম্মা বলে দেয় সে যেন চেষ্টা করে আমাকে তার সাথে সাথে মসজিদে নিয়ে যেতে, যতটুকু পারে যেন আমাকে আরেকটু ভালো করার চেষ্টা করে। মুনিম এমনটা হওয়ার পিছনে আরেকটা বড় কারণ আছে। সেটা হলো যে সে এতিমখানায় বড় হয়েছে। এই পৃথিবীতে ওর কেউ নেই বলেই সে জানে। অনেক ছোট থাকতে সে যখন রাস্তায় রাস্তায় ঘুরত তখন আমাদের শহরের একটা এতিমখানার হুজুরের ওকে দেখে অনেক মায়া লাগে। মায়া লাগারই কথা। মুনিমের চোখে মুখে তেমনি একটা ভাব আছে। তারপর হুজুর মুনিমকে নিয়ে যান তিনি যে এতিমখানা মাদ্রাসায় চাকরি করতেন সেখানেই মুনিম হুজুরের আদর যত্নে বড় হয় এবং অক্লান্ত পরিশ্রমের কারণে পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়। মাদ্রাসার নিয়ম অনুযায়ী সেখানে সে ছাত্রদের সাথে না থাকতে পারলেও মাদ্রাসায় একদম ছোট ছোট বাচ্চাদের গণিতের ক্লাস নেয়, সে কারণে মাদ্রাসার কাছেই একটা ছোট্ট ঘরে ভাড়া থাকে। মুনিমের কথা আমার কাছে শুনে শুনে আমার আম্মারও মায়া বাড়ে তার জন্যে। এজন্যে আম্মা মাঝে মধ্যেই মুনিমকে বলে বাসায় এসে যেন খেয়ে যায় আর আমাদেরকে যেন নিজের মা ভাইয়ের মতো দেখে। মুনিমও সানন্দে তা মেনে নেয়। অনেক সময় মুনিম আমাদের বাসায় এসে আমার সাথে আড্ডা দিতে দিতে রাতে আমার সাথেই থেকে যায়। তখন আমরা ছাদে উঠে গল্প করি। জীবনের নানান ব্যাপার নিয়ে আমাদের গল্প হয়। অতীতে কে কি করেছি, আমার কতগুলো ক্রাশ ছিল কলেজে থাকতে, বাপমার হাতে কত কিছু নিয়ে প্যাদানি খেয়েছি, আমি সেসব গল্প বলতাম আর মুনিম খুব উৎসুক হয়ে সেসব শুনত। মাঝে মাঝে আমি ভাবতাম এসব শুনে সে কষ্ট পেত কিনা। কিছুটা অপ্রস্তুত হয়ে তার দিকে তাকালে দেখতাম সে জলজল চোখে আমার দিকে উৎসুক হয়ে সেসব গল্প শুনছে। ভবিষ্যৎ নিয়েও আমরা গল্প করতাম। কার কি করার ইচ্ছা ভবিষ্যতে সেসব আলাপ করতাম। কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। তবে এসব গল্প করতে করতে এক সময় আমরা ছাদের উপর শুয়ে শুয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে রাতের আকাশের নানান রহস্যের ব্যাপারে আলোচনা করতাম। মুনিম আমাকে অনেক ইসলামিক বিষয়ে অনেক সুন্দর সুন্দর কথাও বলত। আমি সেসব খুব আগ্রহ নিয়ে শুনতাম। এমনই কোনো এক বৃহস্পতিবার ভার্সিটি ছুটির পর মুনিম আর আমি সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘুরতে ঘুরতে এশার নামাজের পর বাড়ি ফিরি। বৃহস্পতিবার এলেই আমার আর মুনিমের এইটা সাপ্তাহিক রুটিন। পরদিন শুক্রবার ছুটির দিন হওয়াতে আমরা এশার আগ পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করে এশার নামাজ পড়ে বাড়ি ফিরি। রাতে খাওয়া দাওয়ার পর আমরা চলে যাই ছাদে। সে রাতে ছাদে গিয়ে একদম চিলেকোঠার উপরে উঠে আমরা রাতের অন্ধকার আকাশের দিকে মুখ করে শুয়েছিলাম। হঠাৎ মুনিম আকাশের দিকে তাকিয়ে থেকেই আমাকে বলে, তুই জিনে বিশ্বাস করিস? আমি বললাম, কেন করব না? মুসলিম হিসেবে অবশ্যই করি। যেখানে কুরআনেই জিনের কথা বলা আছে সেখানে বিশ্বাস না করলে হয়? মাশা আল্লাহ, মুনিমের কণ্ঠে একটা তৃপ্তির স্বর শোনা গেল। তারপর একটু রহস্যের হাসি হেসে বলল, তোকে যদি বলি এই মুহূর্তে আমাদের সাথে এই ছাদে জিন থাকতে পারে তাহলে কি ভয় পাবি? আমি একটু হেসে ফেললাম। বললাম, না, আমি জিনে ভয় পাই না। আমি জানি জিন জাতি আমাদের সাথেই বাস করে। আমাদের আশেপাশেই তাদের বিচরণ। এমনকি আমার ঘরেও যদি আমি ঘুমানোর পরে জিনেরা যাওয়া আসা করে সেটা অস্বাভাবিক কিছু না। সুতরাং ক্ষতি না করা পর্যন্ত আমি কাউকে ভয় পাই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুনিম আমার কাঁধে হাত রেখে বলল। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। জিন জাতি আমাদের মতোই আল্লাহর সৃষ্টি করা এক জাতি। তাদের মধ্যে ভালো আছে, খারাপও আছে। তুই যদি প্রশ্রয় না দিস, ভয় না পাস, তাহলে কেউ তোর কোনো ক্ষতিও করতে পারবে না ইনশা আল্লাহ। তবে তুই কি জানিস যে জিন নিয়ে কিন্তু বিজ্ঞানেরও কিছু থিওরি আছে? আমি বললাম, তাই না কি?
কেমন বলতো? মুনিমের কণ্ঠে কিছুটা কৌতূহল দেখা গেল। দেখ, ছোটবেলা থেকে তো শুনে এসেছি মানুষ নানান সময়ে নানানভাবে হঠাৎ হঠাৎ করে জিনদের দেখতে পায়। সাধারণত আবছা অন্ধকারেই তাদের বেশি দেখা যায়। আমি আগ্রহ নিয়ে বলা শুরু করলাম। সাধারণভাবে গ্রামে গঞ্জে, এমনকি আমাদের শহরের বাড়ি ঘরেও কিন্তু কারেন্ট চলে গেলে অনেকে ছায়ার মতো কিছু দেখে। আবার অনেকে সাদা পোশাক পরা অনেক লম্বা কিছুও দেখে। আমার আসল আগ্রহ কেমন আকৃতিতে থাকে সেইটা নিয়ে না। কারণ জিন জাতি যে মানুষসহ অনেক কিছুর আকৃতি নিয়েই থাকতে পারে সেইটা আমরা সবাই জানি। হাদিস দ্বারা এগুলো প্রমাণিত। আমার আগ্রহ হল তারা কেন এমন হঠাৎ হঠাৎ দেখা দেয়, আবার হঠাৎ করেই বা অদৃশ্য হয়ে যায়। আমি বড় হওয়ার পর থেকে বিজ্ঞানের নানান বিষয় নিয়ে পড়াশোনা করেছি। অনেক সায়েন্স ফিকশন মুভি সিরিজও দেখেছি। একটা বিষয় নিয়ে কিন্তু বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত যে আমাদের জগৎটা কিন্তু চতুর্মাত্রিক জগৎ। আমরা ত্রিমাত্রিক জীব, সেই সাথে মহাবিশ্বের সময়ের মাত্রাটা আমরা শুধু অনুভব করতে পারি কিন্তু স্পর্শ বা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু বিজ্ঞানীরা বলে এই 4টা মাত্রার বাইরেও আরও অনেক মাত্রা থাকতে পারে। সেই মাত্রাগুলো নিয়ে আমাদের ধারণা কম, তাই আমরা শুধু এগুলো নিয়ে চিন্তা করতে পারি, কিন্তু বাস্তবে এগুলো আমাদের চোখে পড়া অসম্ভব বলতে গেলে। কিন্তু কিছু কিছু বিজ্ঞানীরা কিন্তু জিনের অস্তিত্বও এখন বিশ্বাস করা শুরু করেছে। তাদের মতে জিনেরা এমন একটা জগতে থাকে যে জগৎটা আমাদের পরিচিত মাত্রাগুলোর বাইরে অন্য মাত্রার মধ্যে অবস্থান করছে। এই মাত্রাগুলো আমাদের ধরাছোঁয়া দেখার বাইরে হলেও এইগুলো আমাদের আশেপাশেই আছে, যাকে পকেট ডাইমেনশন বলে। কিন্তু এই যে জিনদেরকে যে আমাদের সামনে মাঝে মাঝে দেখতে পাই ছায়ার মতো করে, এর কি ব্যাখ্যা? মুনিমের প্রবল আগ্রহ নিয়ে জিজ্ঞাসা। দেখ, আমরা ত্রিমাত্রিক জীব হলেও আমরা নিজেদের যে ছায়া দেখি আলোর বিপরীতে কোনো বস্তুর উপর, সেগুলো কত মাত্রার? 2 মাত্রার, রাইট? মুনিম মাথা নাড়ল। আমি আবার বলা শুরু করলাম। আমাদের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকা সত্ত্বেও আমাদের ছায়া হয় দৈর্ঘ্য ও প্রস্থ 2 মাত্রার। তাহলে জিন জাতি যদি 3 মাত্রার বেশি বহুমাত্রিক কোনো কিছু হয়ে থাকে, তাহলে তাদের ছায়া কি ত্রিমাত্রিক হতে পারে না? জিনদেরকে যে আল্লাহ তায়ালা বেশ কিছু ক্ষমতা দিয়েছেন সেইটা তো আমরা জানি। সুতরাং তাদের পক্ষে সম্ভব এই মাত্রাগুলোর মধ্যে দিয়ে যাওয়া আসা করা। এবং আমরা মানুষেরা যেহেতু 3 মাত্রার বেশি দেখতে পারি না, তাই জিনদের 3টা মাত্রায় আমরা যা দেখতে পাই কয়েক মুহূর্তের জন্যে তার জন্যে জিনদের ছায়ার মতোই লাগে আমাদের কাছে। যারা এত কিছু বুঝে না তারা এটা দেখে ভয় পায়। যারা ভয় পায় তাদেরকেই দুষ্ট জিনেরা ভয় দেখায়, আরও বেশি করে ক্ষতিও করে। বাহ, বেশ ভালো ভালো থিওরি বের করেছিস তো। জিনকে যারা বিশ্বাস করে তারা এই থিওরি একেবারে উড়িয়ে দিবে না যদি বুঝতে পারে। আস্তে আস্তে হাতে তালি দিয়ে বলল মুনিম। তবে তোর কথার মধ্যে কিছুটা ফাঁকফোকর আছে। তা থাকতেই পারে। এইগুলো সবই থিওরি। আমার কাছে তো অকাট প্রমাণ নেই। আমার অকপটে স্বীকারোক্তি আমার কাছে আছে। কথাটা কেমন বজ্রপাতের মতো বলল মুনিম। মানে, আমার বিস্ময়। মুনিমের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হঠাৎ করে দেখি মুনিম আমার সামনে থেকে দপ করে হাওয়া হয়ে গেল। ঠিক সাথে সাথে আমার পিছন থেকে বলে উঠল, জিন যেমন অনেক সময় এই জগতের মধ্যে দিয়ে যাওয়া আশা করে, ঠিক তেমনি তারা জীবনের কিছুটা সময় মানুষের রূপ ধারণ করে মানুষের মতো একটা জীবন পার করে দিতে পারে। প্রচণ্ড বিস্ময়ে পিছনে ফিরে দেখি মুনিম আমার দিকে তাকিয়ে হাসছে। সে হঠাৎ করে আমার সামনে থেকে পিছনে কিভাবে চলে গেল আমার বোধগম্য হল না। আমার মাথা কেমন যেন এলোমেলো হয়ে গেল। যেসব জিন মানুষদের ক্ষতি করে না তারা অনেকেই মানুষের সাথে বন্ধুর মতো থাকতে পছন্দ করে। মানুষের সাথে থেকে তাদের থেকে জ্ঞান আরোহণ করে। মুনিম বলতে থাকল, আমিও তাদের মতোই একজন। অন্যান্য জিনদের মতোই আমার আয়ু অনেক বেশি। এত লম্বা একটা সময়ের মধ্যে কিছুটা সময় অনায়াসে মানুষদের সাথে থেকে একটা মানুষের জীবন পার করে দেয়া যায়। আমি নিজেকে এতিমের মতো প্রকাশ করে মাদ্রাসায় এতিমদের সাথে থেকেছি। তাদেরকে বন্ধু ভেবেছি। তুইও একটা ভাল ছেলে, তাই তোর সাথে বন্ধুত্ব করেছি। আমি জানি তুই জিনদের নিয়ে অনেক কিছু ভাবিস, অনেক গবেষণাও করিস। বেশিরভাগই ভুল। কিন্তু তুই যেহেতু জিনদের ভয় পাস না, তাই তোকে আমার সব বলতেও দ্বিধা নাই। আশা করি তুই আমাকে বন্ধুর মতোই ভাববি সারা জীবন। ভালো কথা, কাল জুমাবার। আমি এদিন আমার জগতে আমার পরিবারের কাছে থাকি। আগামীকাল তুই আমাকে খুঁজলে হয়তো পাবি না। আজ আসি। কাল সন্ধ্যার পর আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই বলে সুন্দর একটা হাসি দিল সে। আমি চোখের একটা পলক ফেলে তাকিয়ে দেখি আমার সামনে মুনিম নেই। নেই মানে কোথাও নেই।
ছাদের চারিদিকে খুঁজেও আমি তাকে পেলাম না। আমি ভয় পাইনি, কিন্তু সবকিছু বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। একটা জিন সত্যি সত্যি আমার সাথে বন্ধুত্ব করেছে, এটাকে একটা স্বপ্নের মতোই মনে হচ্ছে। আমি কেমন একটা ঘোরের মধ্যে টলতে টলতে ছাদ থেকে নিচে নেমে আমার ঘরে বিছানায় শুতেই ঘুমিয়ে গেলাম। পরদিন বেশ বেলা করে ঘুম ভাঙল। ঘুম ভাঙলে সাথে সাথেই সব মনে পড়ে গেল আমার। সাথে সাথে শরীরে কেমন কাটা দিয়ে উঠল। মনে হচ্ছে সারা রাত আমি স্বপ্ন দেখেছি এসব। মনে পড়ে গেল মুনিম বলছিল সে আজ থাকবে না এই জগতে। ব্যাপারটা চিন্তা করে মোবাইলটা নিয়ে ওকে কল করলাম, কিন্তু ফোন অফ পেলাম। সারাদিন ধরে যতই কল করতে থাকলাম মোবাইল অফ পেলাম। মনে পড়ে গেল সে বলেছিল শুক্রবার সন্ধ্যার পর হয়তো আবার দেখা হতে পারে। আমি তাই সন্ধ্যার পরেই আজ ছাদে চলে গেলাম। বেশ বড় একটা গোল চাঁদ উঠেছে আজ। হয়তো পূর্ণিমা আজ। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরও যখন কিছু হল না, মুনিমের সবকিছুকে একটা স্বপ্নই ছিল মনে করে আমি নিচে নামার জন্যে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই পিছনে ছাদের রেলিংয়ের দিক থেকে কেউ একজন বলে উঠল, কিরে আমার জন্যে অপেক্ষা করছিলি? দেখা না করে চলে যাচ্ছিস? আতকে উঠে পিছনে তাকিয়ে দেখি রেলিংয়ের সাথে হেলান দিয়ে বুকের উপর হাত ভাঁজ করে মুনিম দাঁড়িয়ে। মুখে সেই সহজ সরল সুন্দর হাসি। আপনি কি কখনো এমন অদ্ভুত অভিজ্ঞতা অনুভব করেছেন? হয়তো আপনার পাশেও কেউ আছে যে আমাদের দেখা যায় না, কিন্তু সত্যিই বন্ধু হতে চায়। কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।